আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির, আমি রিদওয়ানা বিনতে জলিল। এবার বিস্তারিত সংবাদ। যৌথ বাহিনীর সমন্বয়ে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। এর মধ্যে রাত থেকে অভিযান চালিয়ে গাজীপুর সহ বিভিন্ন স্থান থেকে শতাধিক গ্রেপ্তার হয়েছে, যার মধ্যে গাজীপুর থেকে ৮২ জন। এদিকে জেলার সাবেক মন্ত্রীর বাড়িতে ভাঙচুরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় ২৩৯ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদেরকে ধরতে সারা দেশে অভিযান চালানো হয়েছে। যৌথ বাহিনীর সমন্বয়ে এই অভিযানকে অপারেশন ডেভিল হান্ট নাম দেওয়া হয়েছে। এরপর থেকেই দেশের বিভিন্ন স্থানে পরিচালনা করা হচ্ছে এই অভিযান। রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গাজীপুর জেলার 5টি থানা থেকে 46 জন ও মহানগরের বিভিন্ন এলাকা থেকে 25 জনকে গ্রেফতার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, চিহ্নিত সন্ত্রাসী ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলাকারীদের গ্রেফতারে রাতভর অভিযান চালানো হয়। গত রাতে আমাদের এই অপারেশন ডেভিল হান্টের অভিযানে গাজীপুর জেলা পুলিশ, গাজীপুর জেলার 5টি থানার মাধ্যমে আমরা 40 জনকে গ্রেফতার করেছি। এর মধ্যে আপনার সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে আমাদের শ্রীপুর থানায় 11 জন, তারপর আপনার কাপাসিয়াতে আছে 10 জন, এভাবে সর্বমোট 40 জনকে আমরা গ্রেফতার। এদিকে গাজীপুরের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহতদের ঘটনায় 18 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অনেকে ভিডিও ছেড়েছে, ওদেরকে মারধর করার সময় উল্লাস করার ভিডিও ছেড়েছে। তো অপরাধীদের পরিচয় একদম ক্লিয়ার এবং অনলাইন মিডিয়াতে তা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যারা এই হামলার সাথে জড়িত ছিল তাদেরকে প্রত্যেককে যাতে বিচারের আওতা আনা হয় 24 ঘন্টার ভিতরে। এটা প্রশাসনকে তো আমরা কালকে 12 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম ও 3 পুলিশ সুপারকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। এদিকে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে হাতিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ 7 জনকে আটক করেছে যৌথ বাহিনী। খাগড়াছড়িতে অভিযান চালিয়ে 4 আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করে পুলিশ। এছাড়া সারা দেশে অভিযান চালিয়ে অনেককে গ্রেফতার করা হয়। ইমরুল কায়েস, আরটিভি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, দর্শক, সারা দেশেই যেই অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে সেই বিষয়ে বিপ্লবের কাছ থেকে জানবো। বিপ্লব, একটু জানাবেন, দেশব্যাপী তো ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে, অপারেশন ডেভিল হান্ট, গাজীপুরের কি পরিস্থিতি? জি রেদওয়ানা, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে ডেভিল হান্ট যে অভিযান, সেই অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। গতকালকে থেকে কিন্তু যৌথ বাহিনী এবং পুলিশ সমন্বয়ে তারা কিন্তু রাতভর অভিযান চালিয়েছেন। সেই অভিযানে কিন্তু 30 জন আসামি গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এদিকে যে ডেভিড হান্ট অভিযান সেটা কিন্তু তাদের অব্যাহত রয়েছে। তারা কিন্তু আজকেও এই গাজীপুরে ডেভিড হান্ট অভিযানে বিভিন্ন জায়গায় তারা নেমেছে এবং বিভিন্ন পয়েন্টে তারা অভিযান চালাচ্ছে বলে জানা গেছে। তবে আমি বলে রাখি যে গত শনিবার কিন্তু দিনব্যাপী গাজীপুর যে সমন্বয়ক রয়েছে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছে। সেই বিক্ষোভ মিছিলের পরপর কিন্তু সেখানে একটি সমন্বয়কে গুলি করা হয়েছে, যার ফলে সেই গুলির কারণে কিন্তু আজকে কালিয়াকুরে বিভিন্ন শিক্ষার্থী ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় তারা বিক্ষোভ করেছেন। জি রেদওয়ানা, এই ছিল আমার কাছ থেকে গাজীপুর থেকে ডেভিল হান্ট অভিযানের সর্বশেষ খবর। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। নতুন কোনো তথ্য আবার আপনার হাতে আসলে যোগাযোগ করা হবে আপনার সাথে। যাচ্ছি পরের খবরে। যতদিন পর্যন্ত ডেভিল হান্ট শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাজিমুল গনি জানিয়েছেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে এই অপারেশনের আওতায় এনে গ্রেফতার করা হবে। দ্রুত আইন শৃঙ্খলা উন্নতি হবে আশা করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সব বাহিনীর সমন্বয়ে সেন্ট্রাল কমান্ড সেন্টার কাজ শুরু করেছে। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। গাজীপুর সহ সারা দেশে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে সরকার। রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটে মৃত্তিকা ভবন উদ্বোধন করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশকে যারা অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে। ডেভিল মানে কি?
শয়তানেরই তো টার্গেটই নেয়, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। শুনেন, আইন সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, ডেভিল হান্ট পুলিশি অ্যাকশন সহায়তা করবে সেনাবাহিনী। এই সমস্ত পকেট অফ রেমিনেন্টস থেকে দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইনানুগ পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। সেটার জন্য সকল বাহিনীকে প্রস্তুত করা হয়েছে, ব্রিফিং করা হয়েছে এবং তার কাজও চলমান রয়েছে। তিনি বলেন, যে সকল দেশে বিপ্লব হয়েছে সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখেনি। এই সরকার অতটা অমানবিক হতে পারেনি, তাই পুলিশকে রিফর্ম করছে। আর যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখে নাই। আমরা অতটা অমানবিক হতে পারেনি সরকার। আমরা এদেরকে রিফর্ম করাতে আমরা কিছুটা রিয়ালাইজ করি যে কিছু লোক কোয়ারশনের কারণে করেছে, ভয়ে করেছে, বিভিন্নভাবে করেছে। কিছু যারা ডাইহার্ড ছিল তারা পালিয়ে গেছে। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, খুব দ্রুত আইন শৃঙ্খলার উন্নতি হবে। প্রত্যেকটা ল এনফোর্সিং এজেন্সি কে কি কাজ করছে সেটা যাতে খুব ভালো কোঅর্ডিনেট করা যায়, এই কমান্ড সেন্টারটা তার কাজ শুরু করছে। আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে। অভিযানে এ পর্যন্ত ৭৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। পুলিশ আছে, বিজিবি আছে। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, দেরিতে হলেও বোধোদয় হয়েছে সরকারের। শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দিতে সকলের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আর মির্জা আব্বাস বলেছেন, বিএনপির জনপ্রিয়তা বিভিন্ন রাজনৈতিক দলের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচন নিয়ে কেউ তাল বাহানা করলে পালানোর জায়গা পাবে না। পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মায়েদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠান শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি বিএনপি মহাসচিব। দেশে চলমান অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানান তিনি। বলেন, এমন পদক্ষেপ আরো আগে নিলে অপরাধ ও অস্থিরতা কমানো সম্ভব হতো। হাসিনার ফ্যাসিস্ট রেজিমই দেশব্যাপী যে অস্থিরতা চলছে তার জন্য দায়ী বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী। ডেভিল তো একমাত্র অপারেশন ডেভিল হান্ট তো আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতদিনের পরে এতদিনের একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এদিকে আরেক অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, বিএনপি ক্ষমতায় যেতে পারে এই ভয়ে অনেকেই নিষেধাজ্ঞা করছে। বিএনপিকে ঘায়েল করতে দেশের ভেতর ও বাইরে থেকে চলছে ষড়যন্ত্র। প্রধান অস্ত্র কি বিএনপির জনপ্রিয়তাকে দুর্বল করার প্রধান অস্ত্র হলো এখন বিএনপির ছেলেরা নাকি চাঁদাবাজি করে, বলে না? আচ্ছা, এই যে চাঁদাবাজ শব্দটা কি এর নতুন আসছে নাকি? বহু পুরনোকালের আদি শব্দ এখন বিএনপির উপরে চালান করার চেষ্টা করা হচ্ছে। কারণ বিএনপি ক্ষমতায় যাবে কদিন পরে, দুর্বল করার কোনো জায়গা নাই। আর জাতীয় প্রেস ক্লাবের প্রশিক্ষণ কর্মশালায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি দেয় ক্ষমতায় গেলে তা ভুলে যায়। বিএনপি মিথ্যা প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নে বিশ্বাসী বলেও জানান তিনি। অদৃশ্য শক্তিগুলিকে দৃশ্যমান করতে হবে আমাদের ভাবনার মধ্য দিয়ে, তারপরে আরেকটা ধাক্কা দিতে হবে। একজন তো পালাইছে কাপড় পরলা, আর যারা এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা কাপড় পোড়া পালানোর সুযোগ পাবে বলে আমি মনে করি। এই সরকারকে আমি সম্মান করি, সব জ্ঞানীগুলের সমাবেশ, কিন্তু রাষ্ট্র পরিচালনার দক্ষতা নাই, সরকারের মধ্যে কোনো সমন্বয় নাই। মুখে ভারত বিরোধিতা করলেও বর্তমান সরকারের অনেকেই সেদেশে সকাল বিকাল যোগাযোগ করছে বলেও অভিযোগ করেন গয়েশ্বর। কিন্তু রাষ্ট্র পরিচালনার দক্ষতা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। জুন মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ সহ বেশ কিছু কাজ শেষ করবে নির্বাচন কমিশন। এরপর দ্রুততম সময়ের মধ্যে সংসদ নির্বাচন করার সক্ষমতা রয়েছে ইসির। কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা জানালেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বললেন, কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, তাহলে একটি স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া সম্ভব। আতিকা রহমানের রিপোর্ট।
জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের সঙ্গে 1 ঘণ্টা বৈঠক করেন বিএনপি নেতারা। নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথম বৈঠক হলো বিএনপির সঙ্গে। আমরা তাদের সঙ্গে নির্বাচনের বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের প্রস্তুতি, আইন ও সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। কমিশন সঠিক পথে এগুচ্ছে। মে মাস জুন মাসের মধ্যে তারা পরিপূর্ণভাবে প্রস্তুত হবেন ভোটার লিস্ট, আপডেটেড ভোটার লিস্ট নিয়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে পলিটিক্যাল কনসেনসাসের ভিত্তিতে সরকারের তরফ থেকে অনুরোধ হতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠান করবেন। প্রবলেম থাকলে সেটা দূর করে খুব দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব। প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। অন্যদিকে সকালে নির্বাচন কমিশন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশনকে এতদিন রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, তাই 3টি নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়নি। ইলেকশন কমিশনের এত বদনাম, এত কিছু কেন হলো? 100টা কারণ বলতে পারবেন, কেউ 200টা কারণ বলতে পারবেন, কিন্তু আমার কাছে 1 নম্বর কারণ হলো পলিটিক্যাল কন্ট্রোল অফ দি ইলেকশন কমিশন। রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে এই আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। যে কোনোভাবে বেরিয়ে আসতে হবে, নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন ক্যাটাগরিতে 3 সাংবাদিককে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেওয়া হয়। আতিকা রহমান, RTV, ঢাকা। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও কর্মসূচি লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। শূন্য পদে নিয়োগ সহ 4 দাবিতে সচিবালয় ও শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এর আগে স্বাস্থ্য উপদেষ্টার সাথে শিক্ষার্থী প্রতিনিধিদের বৈঠকে সিদ্ধান্ত ছাড়া শেষ হয়। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। 4 দফা দাবি পূরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত প্রতিশ্রুতি 7 কার্যদিবসের মধ্যে বাস্তবায়ন না হওয়ায় রোববার লং মার্চ কর্মসূচি পালন করে ম্যাথস শিক্ষার্থীরা। বেলা 11টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে বসে পড়েন তারা। শাহবাগ মোড় অবরোধ করতে চাইলে কয়েক দফা বাঁধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। আমরা পড়াশোনা করে আমরা কি করব? আমরা বেকার থাকব। দাবির সাপেক্ষে যৌক্তিক কোনো কথাবার্তা এখন পর্যন্ত বলা নাই, যার কারণে আমরা লং মার্চ দিতে আমরা বাধ্য হয়েছি। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবিগুলা গেজেট আকারে প্রকাশ হচ্ছে, ততক্ষণ আমরা এই শাহবাগের রাজপথ ছাড়ছি না। দাবির প্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দেখা করেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি। তিনি জানান, মঙ্গলবারের মধ্যে শূন্য পদে নিয়োগের সার্কুলার দেওয়া হবে। 16 বছর ধরে একটা নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে, এটা একদিনেই চাইলে এটা সাথে সাথে চালু করা যাবে না। তো ইতিমধ্যে মিনিস্ট্রি থেকে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামীকাল অথবা পরশুই ওনারা সার্কুলার দিয়ে দিবে। আরেকটা বিষয় ছিল, ওনারা বর্তমানে আছেন 11তম গ্রেডে, ওনারা 10ম গ্রেডে যাওয়ার জন্য ওনারা আবেদন জানিয়েছেন। তো এটাকে আমলে নিয়ে হেলথ মিনিস্ট্রির যে প্রসিডিওরগুলো আছে এগুলো পুরোপুরি শেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে। তো আমরা আশা করছি সেটিও দ্রুততম সময়ের মধ্যে হয়ে যাবে। বিকালে সচিবালয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠক করেন শিক্ষার্থীদের 5 সদস্যের প্রতিনিধি দল। তবে কোনো সমাধান না হওয়ায় ব্যারিকেড ভেঙে লং মার্চ করে শাহবাগ থেকে সচিবালয়ে গিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এক পর্যায়ে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বিপুল দেবরায়, RTV, ঢাকা। সিটি কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার বিকেলে ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় কথা কাটাকাটির জেরে সংঘর্ষে জড়ায় তারা। পরে আইডিয়াল কলেজের বেশ কয়েকজন আহত শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ডিএমপির ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক জানিয়েছেন, আগে থেকেই এই কলেজগুলোর শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা রয়েছে। কয়েকদিন পরপর সামান্য বিষয় নিয়ে 2 পক্ষ সংঘর্ষে জড়ায়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগে কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা বলতে তল্লাশি চালিয়েছেন দুদক। সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ বাংলাদেশ ব্যাংকের 25 কর্মকর্তার নামে অভিযোগের ভিত্তিতে লকার খুঁজতে গিয়েও কোনো লকার খুঁজে পায়নি সংস্থাটি। এরই মধ্যে দুদক মহাপরিচালক জানালেন, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। রোববার বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের লকার খুলতে অভিযান চালায় দুদক। অভিযান শেষে দুদক জানায়, সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ বাংলাদেশ ব্যাংকের 25 কর্মকর্তার নামে অভিযোগের ভিত্তিতে খুঁজতে গিয়েও কোনো লকার খুঁজে পাওয়া যায়নি। তবে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে রাষ্ট্রীয় ব্যবস্থার পাশাপাশি যথাযথ ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। 25 জনের নামে আমরা যেই নামগুলো আমরা নিয়ে এসেছিলাম এখানে, আমরা নিজেরা এসেছি যাতে নিজেরা করে রেজিস্টার পরীক্ষা করে দেখতে পারি এবং আমরা যাতে নিজেরা সন্তুষ্ট হই। এই কারণে কিন্তু আমরা ভল্ট খুলে তারপরে এই রেজিস্টার বের করে নামগুলো আমরা দেখেছি, ওই নামে কোনো লকার বা সেফ ডিপোজিট আমরা পাইনি। পরে দুদক কার্যালয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করেন দুদক মহাপরিচালক। বলেন, যেসব দেশে অর্থ পাচার হয়েছে সেসব দেশ থেকে অর্থ ফেরাতে ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন সংস্থার সাথে দফায় দফায় বৈঠক করা হচ্ছে। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন মর্মে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউকে সহ বিভিন্ন দেশের ল এনফোর্সিং এজেন্সি তারা আমাদেরকে সহায়তার আশ্বাস দিয়েছে। সেই সরকারে এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাও একই সাথে কাজ করছেন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিদেশে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের ব্যাপারে আমরা আশাবাদী। দুদক মহাপরিচালক জানান, 187 কোটি টাকার অবৈধ সম্পদ ও 217 কোটি টাকার সম্পদ কানাডায় পাচারের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে 4 মামলা করা হয়েছে। দুটো বিদেশি ব্যাংকে এই অর্থ পাচার হয়েছে এবং এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এজাহারে থাকবে। এদিকে টিউলিপ সহ অন্য কারো মাধ্যমে বিদেশে টাকা পাচার হয়ে থাকলে সেই টাকা দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে বলে জানিয়েছে দুদক। গত 26 জানুয়ারি তল্লাশি চালানো হয় সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকারে। পাওয়া যায় 5 কোটি টাকার সম্পদ, 1 কেজির বেশি স্বর্ণ সহ সেখানে ছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাও। এরপরই কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কর্মকর্তাদের লকারে তল্লাশি করতে চেয়ে চিঠি দেয় দুদক। শাকিলা করিম, RTV, ঢাকা। এবার ঢাকার গুলশানে পাওয়া গেছে টিউলিপ সিদ্দিকের নামে বিলাসবহুল ভবন। রাজধানী ঢাকার একটি বিলাসবহুল 10 তলা টাওয়ারের বাসিন্দা হিসেবে টিউলিপ সিদ্দিকের নাম তালিকাভুক্ত ছিল। সম্পত্তিটির নামকরণ করা তার পরিবারের নামে, এমনই তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। 2014 সালে যুক্তরাজ্যের উত্তর লন্ডনের ক্যামডেনের কাউন্সিলর থাকাকালীন সিদ্দিকস নামের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ছিল টিউলিপের স্থায়ী ঠিকানা। তবে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি বলছে বাংলাদেশে টিউলিপের কোনো সম্পত্তি নেই। সম্প্রতি ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ঢাকায় ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের এহেন প্রতিক্রিয়া ভালোভাবে নেয়নি ঢাকা। বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না, ভারতেরও করা উচিত নয় বলে জানান তিনি। প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে। সাভারের আশুলিয়ায় ছুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে 2 গ্রুপের মধ্যে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় 2 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে 5 জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের সুনি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কারখানার ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় 6 রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে কাপ্তান নামের এক তরুণ গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
ইসরায়েল এবং হামাসের যুদ্ধবিরতি সফল করে গাজা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আসছে 27 ফেব্রুয়ারি আরব সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে মিশর। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল এবং ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেয়ার প্রস্তাবের বিরুদ্ধে সমর্থন গড়ে তুলতে সম্মেলন আয়োজন করা হচ্ছে বলে এক প্রতিবেদনে জানায় আল জাজিরা। এদিকে গাজা উপত্যকাকে পৃথক করে দেয়া নেতজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে ইসরায়েল। তবে লেবানন এবং সিরিয়াতে হামলা অব্যাহত রেখেছে তারা। শনিবার এবং রোববার লেবানন এবং সিরিয়ায় পৃথক ইসরায়েলি হামলায় কমপক্ষে 6 জন নিহত হয়েছেন। এবার খেলার খবর। ক্রিকেট। বরিশালের বেলস পার্কে বিপিএল এ টানা দ্বিতীয় শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠেছে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দলটির সমর্থকরা। দুপুরে তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা বরিশাল বিমানবন্দরে নামলে রাজস্বিক সংবর্ধনা পায়। এরপর টিম বাসে করে ক্রিকেটাররা শহরের বিভিন্ন স্থানে যান। প্রথমে তারা মধ্যাহ্নভোজ করেন, এরপর বেলস পার্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এদিন বরিশালের 2টি ট্রফি উন্মোচন করা হয় ভক্তদের জন্য। অনুষ্ঠানকে রাঙিয়ে তুলতে বিশেষ কনসার্টের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।